স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ওকে, স্যার। এবার আমরা হ্যাঁ স্যার। কিসে ঢুকছি? কাইনেটিক্স। এবার মন দিয়ে একটু সবাই শুনবে, তখন প্রবলেম সলভিং এ অনেকটা টাইম চলে গেল। ও আমাকে না এবার থেকে অন্য টাইমে প্রবলেম সলভিং করাতে, সলিউশনগুলো করাতে হবে। এই পড়ানোর টাইম অনেকক্ষণ সময় নষ্ট হচ্ছে। আচ্ছা, এবার আমরা কাইনেটিক্স। তার আগে আমি আবার একটু রিক্যাপিচুলেট করে দিচ্ছি। আমরা ফার্স্ট শুরু করেছিলাম হচ্ছে মেকানিক্স পড়া। মেকানিক্সের দুখানা ভাগ আমরা নাম শুনেছিলাম, কি কি না, স্ট্যাটিক্স আর ডায়নামিক্স। ডায়নামিক্সের আন্ডারে দুখানা ভাগ করেছিলাম, এক নম্বর কিনা কাইনেমেটিক্স, আর একটা কি ভাগ না কাইনেটিক্স, রাইট? কাইনেটিক্স। ওকে, তো আমরা এতদিন ধরে কাইনেমেটিক্স পড়েছি। প্রথম এতগুলো ক্লাসে আমরা কি শিখেছি? কাইনেমেটিক্স। তার আন্ডারে কি কি শিখেছি? তার আন্ডারে আমরা বেগ, ত্বরণ, সরণ, মন্দন, দ্রুতি, ভেক্টর, এত কিছু শিখে গেছি। এবার আমরা ঢুকলাম হচ্ছে কাইনেটিক্সে। কাইনেটিক্সে কি বলেছিলাম, যে যখন একটা মোশন হচ্ছে সেটা কেন হচ্ছে, তার পেছনের কারণটা কি, যেদিন থেকে জানার চেষ্টা করব সেদিন থেকে আমার আর তখন সেটা কাইনেমেটিক্স থাকবে না, সেটা কি হয়ে যাবে? কাইনেটিক্স। আচ্ছা, মেকানিক্স মানে কি ছিল? স্টাডি অফ মোশন। স্টাডি অফ মোশন, রাইট? আর ডায়নামিক্স মানে ছিল, আর ডায়নামিক্স কি ছিল? ডায়নামিক্স জিনিসটা কি বলেছিল মনে আছে কাটু? ডায়নামিক্স কি ছিল না, একটা সিস্টেম যখন সময়ের সাথে ইভলভ করে তখন তার মোশনটা কে আমরা ডায়নামিক্স বলি। মানে একটা সিস্টেম, আর সিস্টেম ইভলভস, সরি, ইভলভস উইথ টাইম, মানে সময়ের সাথে। মানে কি ডায়নামিক্স কি বলবো? তাহলে একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে, সে টি ইজ ইকুয়াল টু জিরোতে এখানে ছিল, বাট একটা টাইম সময় পর টি ইজ ইকুয়াল টু ওয়ানে তার পজিশন এখানে হলো। তাহলে কি সে সময়ের সাথে ইভলভ হয়েছে, পজিশন চেঞ্জ হয়েছে, এক পজিশন থেকে অন্য পজিশনে গেছে। তাহলে এর যে মোশন, সেই মোশনটাকে আমি কি বলবো? তার সেই মোশনটা কি ডায়নামিক্সের আন্ডারে চলে আসবে। ঠিক আছে? তাহলে ডায়নামিক্স শুধু এমন না যে ফিজিক্সেই পড়তে হয়, ডায়নামিক্স ছাড়া সব কিছুতে আছে। মানে আমরা যা যা করি সব কিছুর মধ্যেই ডায়নামিক্স আছে। লাইক আমরা যে ছোট থেকে বড় হচ্ছি, সেটা হচ্ছে ডায়নামিক্স। যে কোনো কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, সেটাও ডায়নামিক্স। সময়ের সাপেক্ষে যা কিছুই ঘটছে, যা কিছুই বেড়ে উঠছে বা যা কিছু ছোট হচ্ছে, সবই হচ্ছে ডায়নামিক্স। ঠিক আছে? এই জিনিসগুলো আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম, মনে আছে কারুর, না সবাই ভুলে গেছো? হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, কাইনেটিক্সের প্রথমে আমাদের পড়তে হবে এনএলএম, মানে নিউটনস ল। আচ্ছা, এটা একটু মুছি দাঁড়াও। মোশন, কে কে জানো বলো? নিউটনের গতিসূত্র, সেই ছোট থেকে পড়ে আসছো। বলো প্রথম গতিসূত্র কি ছিল? বলো মঞ্জুষা। স্যার বলবো? আচ্ছা, প্রিয়া বলো। বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল একই গতিতে সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। বাইরে থেকে প্রযুক্ত বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির, তাহলে আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। ভালো কথা। তাহলে এখানে এই পুরো যে লাইনটা বললে, এই লাইনটার মধ্যে তোমার কিছু অজানা শব্দ তৈরি হয়েছে। প্রথম শব্দ কি? প্রথম শব্দ হচ্ছে যে আহ, স্থির বেগ আর স্থির বস্তু আর গতিশীল বস্তু। মানে কি? স্থিরতা আর গতিশীলতা একটা ধর্মের কথা উল্লেখ হচ্ছে, রাইট? এই ধর্মটাকে নিউটন কি নাম দিয়েছিল? কে বলতে পারবে? নিউটন এই যে স্থির মানে স্ট্যাটিক, আর জানতো। হ্যাঁ জাড্য, আর গতিশীল মানে মোশন, এই যে ধর্ম দুটো, এই ধর্ম দুটোকে মিলিয়ে একটা ওয়ার্ড তৈরি হয়েছিল, যেটা আমরা বাংলায় জাড্য বলে থাকি। জাড্য, বা ইংলিশে এটাকে বলে কিনা ইনার্শিয়া। তাহলে ইনার্শিয়া, যে একটা বস্তু যদি তাকে বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স দ্বারা অ্যাক্ট না করে কোনো বস্তুর ওপর, বাইরের বাহ্যিক বল যদি কার্য না করে, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়। ক্লিয়ার এতটা? তাই জন্য তাহলে প্রথম সূত্র থেকে আমরা জাস্ট একটা ধর্মের কথা শিখলাম। এই ধর্মটাকে বলা হচ্ছে ইনার্সিয়া। আর একটা কথা কি শিখলাম? বল। আর একটা ওয়ার্ড যেটার মানে আমরা জানি না, সেটা হচ্ছে বল, মানে বাহ্যিক বল। বলা হচ্ছে যে বাহ্যিক বল প্রয়োগ করলে স্থির বস্তুকে গতিশীল করা যাবে। কখন করা যাবে? যদি তার উপর আমি বাহ্যিক বল প্রয়োগ করি। তাহলে এই বল কথাটাও আমার কাছে আননোন। বাহ্যিক বল কথাটা কিন্তু আননোন, এটার মানে আমি জানি না।
তাহলে প্রথম সূত্র আমাকে কি জানালো? একটা ধর্মের ব্যাপারে জানালো, যে ধর্মটার নাম বলা হচ্ছে ইনার্সিয়া বা জাড্য। তাই জন্য প্রথম সূত্রকে কি নাম দেওয়া হয় না, ল অফ ইনার্সিয়া। ল অফ ইনার্সিয়া মানে জাড্ডের সূত্র, জাড্ডের ধারণা এক কথায় বলতে পারো। তাহলে প্রথম সূত্রের নাম কি হলো? নিউটনের ল অফ ইনার্সিয়া। এতটা বোঝা গেছে? এবার বলো, বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, দ্বিতীয় সূত্রটা বলো প্রিয়া, দ্বিতীয় সূত্র বলো। কোনো বস্তুর ভর যদি অপরিবর্তিত থাকে তাহলে বস্তুটির ওপর আহ, প্রযুক্ত বল উম, ভর ও ত্বরণের গুণফল সমানুপাতিক হয় এবং বস্তুর বল যেদিকে প্রযুক্ত হয় ভরটাও সেদিকে ঘটে। এই কি কথা, বল যেদিকে প্রযুক্ত হয় ভরটাও সেদিকে ঘটে? ভর আবার ঘটার কি বস্তু? যাই, ত্বরণটাও সেদিকে ত্বরণ, ঘটে। ত্বরণ, রাইট। তাহলে এই যে এটা, এটা তো তুমি যেটা বললে দ্বিতীয় সূত্রতে বলছো তুমি এফ ইকুয়াল টু এম এ, এই যে কনসেপ্টটা যেটা দিলে, এটা কি, এটা তুমি কোন ক্লাসে শিখেছো? 9 নাকি? হ্যাঁ। ক্লাস 9 এ শিখেছো? এই সরি উল্টো দিক, না ক্লাস 9 এ শিখেছো, রাইট? হ্যাঁ। তো এখন 11 12 কি সায়েন্স ছিল? হ্যাঁ। আচ্ছা, তার মানে তুমি 2 বছর অলরেডি ফিজিক্স পড়েছো, 2 বছর পড়েছো ফিজিক্স। 2 বছর যখন ফিজিক্স পড়েছো, কখনোই নিউটনের দ্বিতীয় সূত্রতে এফ ইকুয়াল টু এম এ কথাটা বলবে না। প্রথম কথাটা অবভিয়াসলি তুমি ঠিক বলেছো যে এফ ইকুয়াল ওই যে যখন ভর বাহ্যিক নেট অপরিবর্তিত, বল বলতে হবে তো। না না না, ভর অপরিবর্তিত থাকে কথাটা ঠিক বলেছো, বলে এফ ইকুয়াল টু এম এ বলেছো, ঠিক বলেছো, আমি বলছি না যে তুমি ভুল বলেছো। কিন্তু যেহেতু 2 বছর অলরেডি পড়ে এসছো ফিজিক্স, তুমি কখনো এফ ইকুয়াল টু এম এ নিউটনের দ্বিতীয় গতি সূত্রটা বলবে না। কি বলবে না, কোনো বস্তুর উপর প্রযুক্ত যে বাহ্যিক বল, সেটি বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমান হয়। কি বলবে? নিউটনের দ্বিতীয় সূত্র কি? বস্তুর উপর প্রযুক্ত বাহ্যিক বল বস্তুটির ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক হয়। রিপিট করো। বস্তুর ওপর, লিখে নিচ্ছ এটা? হ্যাঁ স্যার। বস্তুর ওপর বাহ্যিক বল, প্রযুক্ত বাহ্যিক বল তার ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক হয়। তাহলে দ্বিতীয় সূত্র থেকে মঞ্জু সেটা জানা ছিল? হুম। হ্যাঁ স্যার, পড়েছিলাম। তাহলে কি বললাম, যে বাহ্যিক বলটা যেটা, বাহ্য- বাহ্যিক বল, আহ, বাহ্যিক বলটা যেটা প্রযুক্ত হচ্ছে, বাহ্যিক বল সেটা কি না কার সাথে প্রপোর্শনাল হচ্ছে? ভরবেগের পরিবর্তনের হারের সাথে, রাইট? তাহলে ভরবেগের পরিবর্তনের হার মানে তাহলে এখানে এবার বলো, প্রথম সূত্র থেকে না হয় আমি স্থিরতা, গতিশীলতা আর বল তিনটে আননোন ওয়ার্ড শুনেছিলাম। এবার বলো দ্বিতীয় সূত্রের সাথে থেকে আমি কি কি আননোন ওয়ার্ড শুনলাম? প্রথম সূত্রের যে আননোন ওয়ার্ড ছিল যে বাহ্যিক বল, যেটার ব্যাপারে আমি প্রথম সূত্রতে কোনো আইডিয়া পাইনি, সেটাকে দ্বিতীয় সূত্র ডিফাইন করলো, যে সেই বলটা যে আগের সূত্র থেকে আমি বললাম বাহ্যিক বল, সেই বলটা কি হয় না ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমান হচ্ছে। মানে বাহ্যিক বলকে যদি আমি এফ দিয়ে লিখি, এফ ইজ ইকুয়াল টু আমার যদি বল হয়, তাহলে সেটা কার সাথে সমান হচ্ছে না চেঞ্জ ইন মোমেন্টাম। হলো? বল তাহলে কার সাথে সমান হয়? চেঞ্জ ইন মোমেন্টাম। এতটা বোঝা গেছে? তাহলে এখানে এখন এখানে আননোন ওয়ার্ড কে? মোমেন্টাম। এই সূত্রটার মধ্যে আর কোনো আননোন ওয়ার্ড পেয়েছো একমাত্র মোমেন্টাম ছাড়া? ঠিক আছে, তাহলে এই মোমেন্টাম জিনিসটা কি এবার আমরা জানবো। মোমেন্টাম হচ্ছে যে, মোমেন্টাম জিনিসটার সংজ্ঞা বলে কিছু হয় না, জাস্ট এটাকে ডিফাইন করা হয় এমভি দিয়ে। মোমেন্টামকে লেখা হয় পি দিয়ে, পি ইজ ইকুয়াল টু হয় হচ্ছে ভর গুণিতক বেগ, আর ভি হচ্ছে বেগ। তাহলে মোমেন্টাম কি না ভর আর বেগের গুণফল। তাহলে ভর ও বেগের সমন্বয়ে যে ভৌত রাশির উদযাপন হয়, যার পরিবর্তনের হার বলের সাথে সমান, তাকে আমরা কি বলছি? মোমেন্টাম। এর কোনো পার্টিকুলার সংজ্ঞা নেই, জাস্ট একে ডিফাইন করা হয় ভর আর বেগের গুণফল হিসেবে। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। কিন্তু হ্যাঁ এর স্যার। অ্যাপ্লিকেশন ফিজিক্সে মোমেন্টাম হচ্ছে এমন এক জিনিস যেটা তোমার
যদি ফিজিক্স নিয়ে কখনো এগোও বা পড়ার চেষ্টা করো, তো তার তাকে মানে মানে কি বলবো, এই জিনিসটা কোনোদিন তার পিছন ছাড়বে না, এমনই একটা জিনিস। আর তুমি এখন পি ইজ ইকুয়াল টু এমভি পড়ছো, আর একটু যখন বড় হবে এর আরেকটা ভয়ঙ্কর রূপ দেখতে পাবে, আরো বড় হলে আরো ভয়ঙ্কর রূপ দেখতে পাবে, যত বড় হতে থাকবে মোমেন্টাম জিনিসটা তত ভয়ঙ্কর দেখতে হতে থাকে, ঠিক আছে? তো তাই জন্য সীমিত অবস্থায় তুমি এইটুকুনি জানো যে পি ইজ ইকুয়াল টু এমভি হয়, মানে মাস ইনটু বেগ। বোঝা গেছে এতটা? তাহলে দ্বিতীয় সূত্র হ্যাঁ থেকে স্যার। তুমি কি শিখলে? বলের সংজ্ঞা শিখলে। বল কি হয় না, ভরের পরিবর্তন হার। তাই জন্য দ্বিতীয় সূত্রটা, সেকেন্ড ল এর নাম কি? নিউটনের সেকেন্ড ল এর নাম কি না? ল অফ ফোর্স। এই প্রথম ল এর নাম কি বললাম? ল অফ ইনার্শিয়া। দ্বিতীয় ল এর কি নাম বললাম? ল অফ ফোর্স। সরি, ল অফ ফোর্স না, এটা হচ্ছে ডেফিনেশন অফ ফোর্স। আমি তো ভুল লিখলাম। এটা কেটে লিখলাম ডেফিনেশন অফ ফোর্স। কারণ আমরা তো প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা পাচ্ছি, ডেফিনেশন মানে হচ্ছে সংজ্ঞা। তো ডেফিনেশন অফ ফোর্স পেলাম, এতটা বুঝলাম। এগোতে পারি আমরা। হ্যাঁ স্যার। 3 নম্বর সূত্র হ্যাঁ কি ছিল স্যার। বলো? 3 নম্বর সূত্র কি ছিল? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত তাহলে প্রতিক্রিয়া এখানে আছে। এখানে এখানে আবার কি পড়লাম? কি শিখছি? ক্রিয়া আর প্রতিক্রিয়া মানে এই তৃতীয় সূত্র থেকে আমি কি শিখলাম? না, একটা একটা ক্রিয়ার কথা তো না হয় বাদই দিই, আর একটা প্রতিক্রিয়ার ব্যাপারটা বুঝলাম। এখানে ক্রিয়া কথার অর্থ হচ্ছে, ক্রিয়া জিনিসটা আমরা একটু পরেই শিখবো। ক্রিয়া হচ্ছে ওয়ার্ক, বাট আমি এখানে ওয়ার্ককে ডিফাইন করা হচ্ছে না। মানে অ্যাকচুয়ালি নিউটনের তৃতীয় সূত্রটা হচ্ছে, যদি তুমি কাউকে এক ঘুষি মারো, সে তোমাকে ঘুরিয়ে আর এক ঘুষি মারবে। যে জায়গাটা দিয়ে তুমি ঘুষি মেরেছো সেই জায়গাটা দিয়েই সে মারবে। লাইক লাইক তুমি ধরো তোমার গালের এতটা অংশতে ঘুষি একটা খেয়েছো, তুমিও অপোনেন্টের গালের এই এতটা অংশতেই ঘুষিটা মারবে, এমন নয় যে তুমি এতটা বড় জায়গা দিয়ে মেরে দিলে। ওকে? হুম, তো সেই জিনিসটা যে মানে এখানে প্রতিক্রিয়া বলে একটা টার্ম আসছে, যে তুমি যদি মানে প্রতিক্রিয়া কথাটার অর্থ হচ্ছে, আমি যদি কারোর উপর বল প্রয়োগ করি, অপোজিটে সেও আমার উপর বল প্রয়োগ করবে। যে সেও আমাকে রিটার্ন গিফট দিচ্ছে, আমি যদি তাকে গিফট দিই, সে আমাকে যে রিটার্ন গিফট দিচ্ছে, এই রিটার্ন গিফটটাকেই বলা হচ্ছে প্রতিক্রিয়া। অ্যান্ড এই প্রতিক্রিয়াটাকে আহ, এই প্রতিক্রিয়াকে অ্যাকচুয়ালি ইংলিশে বলা হচ্ছে রিয়াকশন। ওকে? তাহলে তৃতীয় সূত্র থেকে বা থার্ড ল থেকে আমরা কি শিখছি না, এটা হচ্ছে ডেফিনেশন অফ রিয়াকশন। ডেফিনেশন অফ রিয়াকশন, এটা হচ্ছে আমার তৃতীয় সূত্র থেকে বলে। এবার তৃতীয় সূত্রের তো এক্সাম্পল অনেক কিছু, সেই এক্সাম্পল গুলো তোমরা পড়ে এসছো। আমি অ্যাকচুয়ালি তোমাদের সেই এক্সাম্পল গুলো বা যেগুলো তোমরা ছোট থেকে পড়ে এসছো সেগুলো নিয়ে বলছি না। এবার আমি আরেকটু বড়দের মতো করে কিছু বলছি। যেমন ধরো, তুমি একটা কথা ভাবো, প্রথম সূত্রতে কি বললে? না, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু। এবার আমার কথাটা ভালো করে শুনবে। প্রথম সূত্রতে তুমি বললে বাহ্যিক বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকে। দ্বিতীয় সূত্রতে পড়লে যে সেই বলটা হয়ে যায় তোমার ভরবেগের পরিবর্তনের সাথে সমান। আর তৃতীয় সূত্রতে পড়ছে যে তুমি কাউকে যদি বল প্রয়োগ করো, সেও তোমাকে ঘুরিয়ে বল প্রয়োগ করবে। তা তিনটে সূত্রই তো বলের ব্যাপারে বলছে, হ্যাঁ কি না? হ্যাঁ। তিনটে সূত্র খালি বল 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 করে যাচ্ছে। তা তাহলে তিনটে সূত্রতেই তোমাকে বলের ব্যাপারে বলতে, তিনটেকে কম্বাইন করে একটা বাড়ি বলে দে না ভাই। তিনটেকে আলাদা আলাদা করে বলার কি আছে? এই প্রশ্নটা কখনো কারোর মনে আসছে? কেউ কখনো ভেবে দেখেছো? না। মানে আমি কি বোঝাতে চাইলাম বুঝলে? প্রথম সূত্রতেও সেই বলের ব্যাপারে বলছে, দ্বিতীয় সূত্রতেও না বলকে ডিফাইন করছে, তৃতীয় সূত্রতেও বলছে যে বল। মানে বলেরই তিনখানা নেচার তিনটে সূত্রতে বলছে। তার মানে তো তিনটে সূত্র আলাদা করে পড়ে লাভ কি? আমি তো একটা নিউটনের একটা সূত্রই বলতে পারি, তাই না? মানে এই তিনটেকে লজ অফ মোশন, এটাকে ল অফ মোশন বলা যায় তো, মানে একটাই সূত্র, তিনটে মিলিয়ে একটাই কম্বাইন করে সূত্র বলে দিতে পারতো নিউটন। কেন তিনটে বলতে গেল? হ্যাঁ। মানুষকে খাটালো কেন? বিকজ একটা একটা ছোট্ট ছোট্ট চেঞ্জ তিনটে সূত্রতে আছে। প্রথম সূত্রতে তুমি কিনা বল জিনিসটাকে নাম শুনলে, বলের নেচার বুঝলে, যে সে প্রথম সূত্রটা কি ডিফাইন করলো? বলের নেচার, নেচার প্রথম অফ ফোর্স। প্রথম সূত্র কি বললো? নেচার অফ ফোর্স। দ্বিতীয় সূত্র বললো ডেফিনেশন অফ ফোর্স। আর তৃতীয় সূত্র কি বললো? রিয়াকশন, মানে রিয়াকশনের ব্যাপারে বললো, যে বল যদি প্রয়োগযুক্ত হয়
তাহলে অপোজিট যে যার উপর করবে সেও তোমাকে করবে একটা বল প্রয়োগ। রিয়াকশন ফোর্সের ব্যাপারে বললো, তাই জন্য আমাকে তিনটে স্যার সূত্র আলাদা করে করে পড়তে হচ্ছে। হ্যাঁ স্যার হ্যাঁ। বলছি যে ওই প্রথম সূত্র থেকে তো বলের সংজ্ঞাটা জানা যায় তো। প্রথম না, ওটা দ্বিতীয় সূত্র থেকে বলের সংজ্ঞা জানা যাচ্ছে। প্রথম তো আমি তো বলের নেচার জানি। বইয়ে যে হুম। বই লেখা আছে যে বলের প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা জানা যায় না আর না, জাড্ডের ধর্ম। জাড্ডের ধর্ম জানা যায়, বলের সংজ্ঞা জানা যায় বলে আমি তো কোনোদিন পড়িনি। আমি ধরো আজকে 2 3 5 আর 2 7 বছর ধরে ফিজিক্স পড়ছি, আমি তো কোথাও এরকম পড়িনি। আহ, মানে হয়তো তুমি পড়েছো কোনো বইতে, বা হয়তো না স্যার, 9-এ আছে প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। না, বলের সে সংজ্ঞা 11-এর বইটাও আছে। থাকতে পারে, বাট অবভিয়াসলি সেটা আমি বলবো ভুল। বলের সংজ্ঞা একমাত্র দ্বিতীয় সূত্র বলে। প্রথম সূত্র থেকে বলের ধর্ম পাওয়া যায়, বলের নেচার, যে বল হচ্ছে এমন একটা জিনিস যেটা স্থির বস্তুকে, হ্যাঁ বলের সংজ্ঞা মানে তুমি এটা বলতে পারো, প্রথম যে সূত্র আমাকে এই সংজ্ঞাটা দেয় যে বল হচ্ছে এমন এক ধর্ম বা এমন এক ফিজিক্যাল কোয়ান্টিটি বা এমন এক ভৌত রাশি যা স্থির বস্তুকে চিরকাল স্থির আর গতিশীল বস্তু, সরি, যা স্থির বস্তুকে গতিশীল করতে পারে আর গতিশীল বস্তুকে স্থির করতে পারে। এই সংজ্ঞাটা তুমি পাচ্ছ অবভিয়াসলি। যদি তুমি এইটাকে মিন করতে চাও তো হ্যাঁ, দ্যাটস রাইট, কারেক্ট, যে তুমি বলের সংজ্ঞা পাচ্ছ। বুঝতে পেরেছি? কিন্তু বলটাকে ডিফাইন করছে কি করে? অ্যাকচুয়ালি বল জিনিসটা কি? সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমান হচ্ছে। বলটাকে ডিফাইন করছে কিন্তু দ্বিতীয় সূত্র দিয়ে। ওকে? বলের ধারণা যেটা। হ্যাঁ, বলের ধারণা পাচ্ছ তুমি প্রথম সূত্রতেই। আর তুমি যদি সংজ্ঞা, যেটা ছোটবেলাকার মতো করে বলা ছিল যে তুমি যে সংজ্ঞাটা পাচ্ছ, সেই সংজ্ঞাটা হচ্ছে যে এইটা, যে তুমি বল হচ্ছে এমন এক ভৌত রাশি যা স্থির বস্তুকে গতিশীল করতে পারে আর গতিশীল বস্তুকে স্থির করতে পারে। একটু যখন বড় হবে তাহলে বলটাকে ডিফাইন করতে হবে তোমাকে। আর ডিফাইন করার জন্য বলের একটা ফর্মুলা তৈরি করতে হবে। তো সেই ফর্মুলাটা কি হয়? ভরবেগের পরিবর্তনের সাথে সমান। যদি ভরবেগের পরিবর্তনকে আমি ডিপি দিয়ে লিখি আর চেঞ্জ ইন টাইম ডিটি হয়, তাহলে এফ ইজ ইকুয়াল টু ডিপি ডিটি। এটা হচ্ছে আমার নিউটন সেকেন্ড ল। এটা হচ্ছে আমার সেকেন্ড ল। এটা হচ্ছে ডিফাইন করলাম। বোঝা গেছে? তাহলে তুমি যদি বলো এই কথাটা, যে তুমি ছোটবেলায় পড়েছো যে বলের সংজ্ঞা আমি প্রথম সূত্র থেকে পেয়েছি, তাহলে বলের সংজ্ঞাটা কি হলো? রিপিট করার পর আমার সাথে, বল হচ্ছে এমন এক ভৌত রাশি যা স্থির বস্তুকে গতিশীল করে আর গতিশীল বস্তুকে স্থির করে। বলতে পারবে এটা হচ্ছে বলের সংজ্ঞা। বুঝেছো? হ্যাঁ স্যার। যেটা তুমি প্রথম সূত্র থেকে পেলে। দ্বিতীয় সূত্র থেকে বলের সংজ্ঞা কি পাচ্ছ বা বলকে ডিফাইন কি করে করছো? এফ ইজ ইকুয়াল টু ডিপি ডিটি। ডিপিটা কি? চেঞ্জ ইন মোমেন্টাম। ডিটিটা কি? চেঞ্জ ইন টাইম। ওকে? এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেফিনেশন। কখনোই কিন্তু বলবে না যে প্রথম সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পেয়ে যাচ্ছি, বলের ধারণা পাচ্ছি, বলের নেচার পাচ্ছি। মনে থাকবে কি পাচ্ছি প্রথম সূত্র থেকে? বলের বলে। নেচার। আর ডেফিনেশন কোথা থেকে পাচ্ছি? দ্বিতীয় সূত্র থেকে। যে হ্যাঁ এফ ইজ স্যার। ইকুয়াল টু ডিপিডিটি হয়, এটা হচ্ছে অরিজিনাল ডেফিনেশন, যেটা হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে। আর তৃতীয় সূত্র থেকে ক্রিয়া প্রতিক্রিয়ার ধারণা পাচ্ছি। বুঝলে নিউটনের তিনটে সূত্রর মানে কি বলে বিস্তার বিবরণ? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে নিউটনের যে তিনটে সূত্র, এই সূত্রতে, এই যে তোমরা সেই নিউটনের মাথায় আপেল পড়ার গল্প কে কে শুনেছো? সবাই। সবাই শুনেছে, স্যার সারা শুনেছি। বিশ্বের লোক শুনেছে। তো তোমাদের মধ্যে একটা ধারণা হয় যে নিউটনের মাথায় আপেল পড়েছিল বলে নিউটন গ্র্যাভিটি আবিষ্কার করে দিয়েছে নাকি? বাট নিউটনের কেসটা সেটা ছিল না। নিউটনের মাথায় যখন আপেল গাছ থেকে আপেলটা পড়েছিল, তো তখন তার মনে হয়েছিল যে আপেলটা নিচের দিকে পড়ছে। আরে বাবা, এই চাঁদও তো পড়ে আছে, চাঁদ কেন পৃথিবীতে পড়ছে না? আমি ক্লিয়ার? কি বোঝাতে গেলাম, বুঝলে? হ্যাঁ। নিউটনের মাথায় হ্যাঁ যখন স্যার। আপেল পড়েছিল তখন তার মনে হয়েছিল যে আচ্ছা, আপেলটা যদি নিচের দিকে পড়ে তাহলে উপরে চাঁদটা পৃথিবীর চারিদিকে ঘুরে যাচ্ছে, চাঁদ কেন পৃথিবীতে এসে পড়ছে না? ঠিক আছে? তা কেউ এটা একটু তোমরা একটু বাড়িতে ভেবে তো এটা নিয়ে। সত্যিই তো, চাঁদ এখানে এরকম পৃথিবীর চারিদিকে চাঁদ দেখে এভাবে ঘুরে যাচ্ছে, রোটেট করছে, তো চাঁদটাও তো চাইলে এসে পৃথিবীতে পড়তে পারে। আপেল গাছ থেকে, এখানে যদি একটা আপেল গাছ থাকে, এই আপেল গাছ থেকে আপেলটা নিচের দিকে পড়তে পারে, তো চাঁদ কেন নিচের দিকে পড়ছে না? নিউটন এইটা ভেবেছিল অ্যাকচুয়ালি। হ্যাঁ, অ্যান্ড সেইটা ভাবতে ভাবতেই এত কিছু, মানে আমরা যা এতক্ষণ ক্লাসিক্যাল মেকানিক্সের যা নিউটনিয়ান মেকানিক্স যা পড়ছি, আমরা কি পড়ছি? এটা নিউটনিয়ান মেকানিক্স। তো নিউটনিয়ান মেকানিক্সে যা পড়ছি সব এই ধারণা থেকে নিউটনের মাথায় এসেছিল যে চাঁদ কেন মাটিতে পড়ছে না। সেইখান থেকে তিনি গ্র্যাভিটির ডেফিনেশন মানে আবিষ্কার করলেন।
তিনি এই লজ অফ মোশন যদি লজ অফ মোশনটা তার আগেই দিয়েছিলেন, ঠিক আছে? যদি এই আচ্ছা গল্পটা একটু আউট অফ টপিক, তো বললাম যে, তো এইভাবে ভাবো জিনিসটাকে। আমি যখন গ্র্যাভিটি পড়াবো তখন আরো ডিটেলসে বলবো সব, বাট একটা রাফ আইডিয়া দিলাম। ঠিক আছে, বোঝা গেছে এতটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার এবার কিছু এবার এবার আমরা এতদিনে কিন্তু আসল ক্লাসিক্যাল মেকানিক্সে ঢুকে পড়েছি, হ্যাঁ? তো এবার আমি যেটা বলেছিলাম যে ক্লাসিক্যাল মেকানিক্সে যেহেতু ঢুকে পড়েছি, তো জিনিসপত্র একটুখানি এবার কঠিন হতে থাকবে। তো যার মাথায় যত বুদ্ধি এবার সে তত ভালো করে বুঝতে পারবে। ভেক্টরকে কে ভালো করে বুঝেছিলে যখন ভেক্টর পড়েছিলাম, যে উপাংশে বিভাজন সবকিছু? আমি একটা অঙ্ক করাচ্ছি, দেখো। এই অঙ্কটা দেখো কে কে মানে করতে পারো। আঁকো, হ্যাঁ, সবাই আমার সাথে আঁকছো? হ্যাঁ স্যার। এটা হচ্ছে একটা কাঠের ব্লক এ, এটা হচ্ছে একটা কাঠের ব্লক এ। এইসব ছবিগুলো বইতে দেখেছো তো? আমি কি করছি, এ অঙ্কগুলো না আমি নিজে মন থেকে বানিয়ে বানিয়ে দিই। তো যদি উল্টো পাল্টা অ্যান্সার আসে, ভয়ের কিছু করার দরকার নেই। এটা ধরো একটা ভিএ বেগ নিয়ে, আমি বলেছিলাম 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এ ব্লকটাকে আমি টানছি, ঠিক আছে? তাহলে বি ব্লকের এদিক বরাবর একটা ভেলোসিটি তৈরি হবে, সেটাকে আমি নাম দিচ্ছি ভিবি, এই বরাবর। তা আমি বার করতে দিলাম যে ভিবি কত, ক্যালকুলেট করে দেখাও। ঠিক আছে, অঙ্কটা বোঝা গেছে? তুমি দেখো একটা পুলি, এটা হচ্ছে পুলি, এটাকে কি বলে? পুলি, যেটা দিয়ে জল তোলে কুয়া থেকে। ওই ওই পুলি দিয়ে একখানা আমি দড়ি দিয়ে এ আর বি ব্লককে জয়েন করে রেখেছি, দেখতে পাওয়া যাচ্ছে। এই ব্লকটাকে যদি এবার আমি এদিকে এই এই কাঠের পাটা বরাবর টানতে থাকি, তাহলে বি ব্লকটাও তো সরতে থাকবে এদিকে, যেহেতু দড়ি দিয়ে আটকানো। তাহলে আচ্ছা, আমি আর একটা হিন্ট, আর একটা দিয়ে দিই, যে এই অ্যাঙ্গেলটা আমি বলে দিই হচ্ছে যে 37 ডিগ্রি, বলে দিলাম। এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 37 ডিগ্রি। এবার তোমার কাজ হচ্ছে এটাকে ক্যালকুলেট করা। তুমি 37 ডিগ্রি শক্ত হয়ে যাচ্ছে, 37 আমি 30 ডিগ্রি দিচ্ছি, 30 ডিগ্রি। এবার তোমার কাজ হচ্ছে যে ভিবি কত ক্যালকুলেট করা। কে পারবে করতে? আচ্ছা, আমিই করে দিই। একটা নিজে করে দিচ্ছি, আমি একটা করি, তারপর তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে কিভাবে করতে হবে। স্যার এটা একটু প্রথম থেকে বলবেন, আমি বেরিয়ে গিয়েছিলাম কে তুমি? দেবারতী। আচ্ছা, আহ, তাহলে আমি প্রথম থেকে বলি যে একটা দেখতে পাচ্ছ যে তোমার কাছে একটা মানে মাস পুলি সিস্টেম দিয়েছি। এখানে একটা এ ব্লক, এটা একটা কাঠের ব্লক এ রাখা আছে, যেটাকে দেখো দড়ি দিয়ে একটা পুলির মাধ্যমে বি ব্লকের সাথে কানেক্ট করা আছে, দেখা যাচ্ছে? বোঝা গেছে এতটা? আমি বলছি যে এবার এ ব্লকটাকে আমি এদিক বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে টানছি, এ দিয়ে ব্লকটাকে আমি বাঁ দিকে 5 মিটার পার সেকেন্ড বরাবর এই তলের উপর দিয়ে টানছি। তাহলে বি ব্লকটাও তো এদিক বরাবর এইভাবে এগোতে থাকবে, এগোতে এগোতে তারপর ঝুলে যাবে। তো মোট কথা, যতক্ষণ এগোবে ততক্ষণ ধরো বি বেগ নিয়ে এদিক বরাবর এগোবে। তো তোমাকে আমি জানতে চাই ভিবিটা কত, যদি এই কোণটা আমি তোমাকে বলে দিই 30 ডিগ্রি হয়। করা যাক নাকি? স্যার এটা বলে দিন। হ্যাঁ, আহ, আচ্ছা, অ্যাকচুয়ালি আমি একটা জিনিস একটুখানি না ভেবে বলে দিলাম। সেটা হচ্ছে যে দেখো, আমার যদি তুমি বাস্তবে ভাবো, যে তুমি বাস্তবে ভাবো একটা জিনিস, যে ধরো ধরো এদিকে ভি, এটা এইদিকে বরাবর আমি যদি ভি এ বেগ দিয়ে টানি, তাহলে এই এই দড়ির ওপর একটা টান তৈরি হবে, যে টানের দরুন আমার পুলিটা এই দিক বরাবর একটা টান, এদিক বরাবর একটা টান তৈরি হবে, মানে ঠিক আছে? এই দড়িটা যদি এদিক টানি, তাহলে এই দড়িটার উপরে টান তৈরি হবে, ওকে?
অ্যান্ড সেই টানের দরুন ধরো তোমার বেগ, আমি ধরে নিচ্ছি, আহ, আমি ধরে নিলাম তোমার এদিক বরাবর, অ্যাকচুয়ালি ভিভিটা হচ্ছে এদিক এটা হচ্ছে ভিভি তোমার, এটা অ্যাকচুয়ালি ভিভি হবে। তো ভিভিটা কত আমি বার করতে দিয়েছি, এই দড়ি বরাবর যে বেগটা সেটা ভিভি। ওকে, আমি এবার তোমাকে অঙ্কটা একটু ঘুরিয়ে লিখে নাও যে এই দড়ি বরাবর ভিবি কাজ করছে, হ্যাঁ। এই বরাবর ভিবি দিলে হবে না, মানে এই যে অঙ্কটা আমি যেভাবে তৈরি করলাম তাতে এই বরাবর যদি আমি ভিবি দিই না তো জিনিসটা দাঁড়াচ্ছে না ঠিকঠাক। সেটা বুঝতে পারবে কেন হচ্ছে। তো চেঞ্জ করে নিয়েছো সবাই, এই বরাবর ভিবি দিয়ে নিয়েছো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে তোমার দেখতে ভেক্টর, এবার আমি ভেক্টর অ্যাপ্লাই করব। এই বরাবর তোমার যাচ্ছে, এটা হচ্ছে বাঁদিক, বাঁদিক বরাবর হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে অবভিয়াসলি এই ব্লকটারও বাঁদিক বরাবরে 5 মিটার পার সেকেন্ডের একটা বেগ কাজ করছে, এই বরাবর, তাই তো। এই যদি এই বরাবর এত মিটার পার সেকেন্ডে যায়, তো স্বাভাবিক এই বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগেই যাবে। এতটা ক্লিয়ার? তাহলে এতটা ক্লিয়ার না, ক্লিয়ার না? দেখো তুমি এখানে, স্যার। আরে সিম্পল একটা কথা ভাবো না, ধরো আচ্ছা ধরো একটা একটা তুমি টোটো চালাও, এটা হচ্ছে তোমার টোটো। তুমি টোটোটাকে একখানা অটোর সাথে বেঁধে নিয়ে যাচ্ছ, অটোটা যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, তোমার টোটোর বেগ কত হবে? 20 মিটার/সেকেন্ড। তা 20 স্বাভাবিক মিটার। আমি আমি 5 মিটার পার সেকেন্ড বরাবর এই ব্লকটাকে এই দিকে নিয়ে এই দিক বরাবর টানছি, এই দিক বরাবর। তো স্বাভাবিক এই দিক বরাবর বি ব্লকটারও বেগ তো 5 মিটার পার সেকেন্ডই থাকবে নাকি, হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ। আমাকে বার করতে হবে হচ্ছে যে ভিবিটা কত, মানে এই দড়ি বরাবর এর বেগ কত। ঠিক আছে, তাহলে আমি দড়ি বরাবর বেগ ভিবি যদি হয়, ভিবি কে দুটো উপাংশে ভেঙে দিই। এটা হচ্ছে কত ভিবি, কত হবে এই উপাংশটা, আর এই উপাংশটা কত হবে বলো, সবাই বলো। উপরেরটা ভিভি সাইন, স্যার, এটা সাইন হ্যাঁ থিটা, ভি সাইন থিটা, থিটা, এটা আর হচ্ছে এদিকে ভি আর কস। নিচেরটা ভিভি cos কস থিটা। থিটা। দেখো থিটা হচ্ছে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। তুমি বলতে পারো এটাই লিখতে পারো ভিবি কস থিটা ইজ ইকুয়াল টু 5 লিখতে পারো, এই তো 5 মিটার পার সেকেন্ড লিখতে পারো না, পারো না? এই দিক বরাবর কত ভিবি হ্যাঁ, কস থিটা, এটাই যাবার সমান কত 5-এর সাথে, দেখা যায়। হ্যাঁ। তাহলে ভিবি কস কস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 5। সেখান থেকে ভিবি কত হচ্ছে বার করে নাও, 5/cos 30, cos 30 মানে কি √3/2। 2, মানে 10/√3। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এত মিটার পার সেকেন্ড। শক্ত ছিল নাকি ভাবনা চিন্তার? তাহলে এবার থেকে আমরা সমস্ত কিছু অঙ্ক এইভাবে ভাবতে শুরু করব, যেভাবে আমি এই অঙ্কটা ভাবলাম ক্লাসিক্যাল মেকানিক্স এবার ঢুকলে। আর এবার তুমি একটা জিনিস দেখবে যে নিউটোনিয়ান মেকানিক্স তোমার মনে কিছুক্ষণ পরে মনে হবে নিউটোনিয়ান মেকানিক্স এত শক্ত কেন। আমারও মনে হয় এত শক্ত কেন, মানে এত কেন খাটতে হয়, এত কেন মাথা খাটতে হয়। ঠিক আছে, তো তাই জন্যই না ল্যাগ্রাঞ্জিয়ান এন্ড হ্যামিল্টনিয়ান মেকানিক্স ছিল, সেটা সেই করানো হয় বিএসসি ফাইনাল ইয়ারে গিয়ে ফিজিক্স অনার্সের। ঠিক আছে, তো নিউটনিয়ান মেকানিক্স এতটাই ভাস্ট একটা আর এতটা শক্ত একটা জিনিস। তো এই জিনিসটাকে একটু শেখার জন্য না আমরা এক কাজ করি, একটুখানি ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে অ্যাপ্লাই করা হয় কোনো বডির উপর সেটা দেখে নিই। এবার সমস্ত অঙ্ক আমরা কিন্তু এইভাবে করব, এরকম উপাংশে ভেঙে নিয়ে লজিক্যালি ভেঙে করব সমস্ত অঙ্ক, এবার যা যা আসবে। ওকে, তো দেখা যাক একটা বস্তু, ধরো একটা বস্তু আছে এইভাবে, এইভাবে একটা বস্তু, একটা টেবিল, এটা টেবিলের ওপর একটা এরকম ভাবে বস্তু রাখা আছে, এটা একটা টেবিল। ঠিক আছে, টেবিলের ওপর একটা বস্তু রাখা আছে, এটা একটা বস্তু। তোমাদের কার কার শক্ত লাগছে বা বোরিং লাগছে একটু বলবে, যে মাথায় ঢুকছে না এরম মনে হচ্ছে কি? আমি বেশি কিছু করাবো না, আমি খুব অল্পর উপর দিয়ে এগুলো মেটাবো, তোমাদের যতটা নইলে নয়, বিকজ একবারও তো আমাকে জিএনএম বা জেনফার মতো করে বলতে হবে না, একটুখানি নিট ডাব্লিউবিজে এর মতো বলতে হবে, তাই জন্য এগুলো করাচ্ছি আর কি। কার কার শক্ত লাগছে, মনে হচ্ছে যেগুলো হবে না আমার দ্বারা? সে বুঝতে পারছি। ওকে, তাহলে এটা ধরো একটা টেবিলের ওপর একটা ব্লক রাখা আছে। আমরা এবার কি শিখছি, ফ্রি বডি ডায়াগ্রাম। ঠিক আছে, মানে একটা বস্তু যখন কোথাও থাকে, এটা একটা ব্লকের উপর দেখলাম, এরপর কেসে কি দেখবো না, যে তখন যখন একটা বস্তু নততলের উপর রাখা থাকবে, এটা একটা নততল, এখানে একটা বস্তু রাখা আছে, তার উপর কি কি জিনিস অ্যাপ্লাই হয় সেগুলো দেখবো। ধরো একটা বস্তু এখানে এরকম ভাবে নর্মালি রাখা আছে,
তাহলে তার সবসময় সেন্টার অফ মাস থেকে ওজন, বস্তুটার ওজন কাজ করে সবসময় ভূমির দিকে। ওজন ইকুয়াল টু কত হয়? কে কে জানো বলো? ডাব্লিউ ইকুয়াল টু কত হয়? এমজি। এটা জানা আছে? হ্যাঁ। তাহলে এমজি কাজ করবে তলার দিকে। ঠিক আছে? এটা হচ্ছে একটা যখন বস্তু টেবিলের উপর, ধরো তুমি চেয়ারের উপর বসে আছো, তুমি চেয়ারের উপর বসে আছো, তোমার তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম এরকম দেখতে হবে, বিকজ তোমার এমজি কাজ করছে তলার দিকে। স্যার সেম জিনিসটাই, হ্যাঁ। স্যার বলছিলাম আগের অঙ্কটাতে ভিভিটা কি লব্ধি ভেক্টর ছিল? আগের অঙ্কটাতে ভিবিটা ছিল লব্ধি ভেক্টর। অ্যাকচুয়ালি ভিবিটা লব্ধি ভেক্টর এখানে বলবো না, এটা হচ্ছে ভিবিটা হচ্ছে মেন ভেক্টর। তার দুটো উপাংশ হচ্ছে ভিএ কস থিটা আর ভিবি সাইন থিটা। ভিবি সাইন থিটা আর ভিবি কস থিটা, অবভিয়াসলি ভিবিটা লব্ধি ভেক্টর। তুমি দেখো লব্ধি ভেক্টর এখানে আমি মুখে কেন উচ্চারণ করি এই কথাটা, বিকজ তুমি দেখো আমি যদি লব্ধি ভেক্টর বার করি, ভিবি ইজ ইকুয়াল টু কত হবে? তার দুটো, যে কি বললাম, দুটো উপাংশের স্কোয়ার, মানে স্কোয়ার। ভিবি সাইন থিটা তার স্কোয়ার প্লাস ভিভি ভিবি কস কস থিটা। তার স্কোয়ার। এটা এটা নিজে নিজেই করে করে দেখতে পারতে। তাহলে দেখো এখান থেকে আমি যদি ভিবি স্কোয়ারটা বাইরে বার করে নিই, কি ভেতরে পড়ে থাকবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এর টোটালটার রুট, রাইট? বলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয়? 1 হয়। 1 হয়। তাহলে রুট ওভার অফ ভিবি স্কোয়ার করে এলো, মানে ভিবি। তাহলে তুমি দেখো ভিবি ইজ ইকুয়াল টু ভিবিই পেলে। হ্যাঁ। বোঝা গেছে? হ্যাঁ। তাই জন্য অ্যাকচুয়ালি এটাকে লব্ধি ভেক্টর আমি বলিনি, কথাটা উচ্চারণ করিনি। তাই এটাকে একটা ভেক্টর যার উপাংশ দুটোকে আমি ভেঙে নিচ্ছি এভাবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। দেখো তাহলে একটা এটা দেখতে পাচ্ছ একটা নততল, নততলের ওপর একখানা বস্তু রাখা আছে, ব্লক রাখা আছে। তাহলে এই ব্লকটার সেন্টার অফ মাস জিনিসটা কি আমরা শিখবো একটু পরেই। সেন্টার অফ মাস থেকে আমি কি বললাম, ওজনটা তলার দিকে কাজ করে, তাহলে ওজন কাজ করছে এই বরাবর এমজি, রাইট? তাহলে সেটা, আর আর আমি একটা কথা মনে রাখতে হবে যে ওজন হচ্ছে কি একটা বল। আমি ওজন কাকে বলে, ওজন কাকে বলে? ওজন হচ্ছে পৃথিবী যে বল দ্বারা তোমাকে নিজের কেন্দ্রের দিকে টানছে, সেটাই হচ্ছে তোমার ওজন। পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেটাই হচ্ছে তার ওজন। ওকে? ওজনের ডেফিনেশন কি বললাম? বলো কেউ। পৃথিবী যে পৃথিবী বল যে দ্বারা বল দ্বারা বস্তুকে কোনো নিজের দিকে বস্তুকে টানছে। নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে একদম। তাকে বলে ওজন। তাহলে সেই ওজনের ডেফিনেশন হচ্ছে, ওজন ইকুয়াল টু কি হয়? বস্তুর ভর কিন্তু পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, এই দুটোর গুণফল হচ্ছে বস্তুর ওজন। এতটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে হ্যাঁ ওজন, স্যার। ওজনকে আমি বলছি একটা, এটা ওয়ান টাইপ অফ বল, মানে পৃথিবী যে বল দ্বারা টানছে, মানে ওজন হচ্ছে ওয়ান টাইপ অফ বল, রাইট? তাহলে বল যদি কোনো কোনো জায়গায় প্রযুক্ত হয়, টেবিলে যখন এটা ছিল, তাহলে এর উপর একটা দেখতে পাচ্ছ বল প্রয়োগ হচ্ছে, যেটা এই বরাবর, টেবিলের সারফেস বরাবর, টেবিল বরাবর একটা বল প্রয়োগ হচ্ছে, যেটা এমজি। তাহলে টেবিলটা একটা প্রতিক্রিয়া বল দেবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে টেবিল একটা প্রতিক্রিয়া বল দেবে, যে প্রতিক্রিয়া বলটা হবে ঠিক ওজনের অপোজিটে, মানে তাকে আমি বলবো এন ক্যাপ। সেই প্রতিক্রিয়া বলটাকে আমি কি বলি? এটা হচ্ছে, এটাকে এন ক্যাপটাকে বলা হচ্ছে এটাকে মেকানিক্সের ভাষায় লব্ধি বলে, বাট মানে ভেবো না এটা লব্ধি ভেক্টর, অবভিয়াসলি নট। এটা হচ্ছে এটা হচ্ছে প্রতিক্রিয়া। এটা লব্ধি বল বলে। হ্যাঁ, লব্ধি বল বলে। ঠিক আছে? মানে এটাকে লব্ধি বলে শুধু অনেক অনেক সময়। তাহলে এক্ষেত্রে দেখো, এমজি যদি এই বরাবর কাজ করে, তাহলে এই এটা তোমার সারফেস তো। আর লব্ধিটা, এই যে লব্ধি বলটা যেটা অ্যাপ্লাই হয়, রেজাল্টেন্ট যে ফোর্সটা, সেটা সবসময় এই যে সারফেস যতটুকুনি অংশ উপর ব্লকটা বসে আছে, সেই সারফেসটাকে দেয়। তাহলে সেই সারফেস বরাবর এন ক্যাপ এই বরাবর উপর দিকে কাজ করবে, এন, এন বা লব্ধি বল উপর দিকে কাজ করবে এই বরাবর, রাইট? এম কিন্তু দেখো তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, এমজি আর এন এর ডিরেকশন কিন্তু সেম নেই। আমি কি বললাম? এমজি আর এন সবসময় অপোজিট ডিরেকশনে থাকবে। ওজন যেদিকে কাজ করবে, লব্ধি বল তার অপোজিটে কাজ করবে। হ্যাঁ কি না? সেটাই নিয়ম, নিউটনিয়ান মেকানিক্স অনুযায়ী। কিন্তু তুমি এখানে দেখতে পাচ্ছ যে এমজি একটু অন্যদিকে কাজ করছে আর লব্ধি বল অন্যদিকে কাজ করছে। এরা কিন্তু অ্যাকচুয়ালি এমজিটার এরম ভাবে থাকা উচিত ছিল। অ্যাকচুয়ালি কিন্তু এমজির এরম ভাবে থাকা উচিত ছিল, হ্যাঁ, রাইট? কিন্তু এমজিটা অ্যাকচুয়ালি আছে এরকম। কিছু একটা তো ভুল হচ্ছে, মিস যাচ্ছে। কি মিস যাচ্ছে? না, ওফ, আবার চার্জ শেষ। একটু ওয়েট করো, আমি চার্জ দিয়ে নিই।
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ শোনা স্যার। স্যার। যাচ্ছে? আচ্ছা, তাহলে আমাকে এই নততলের কেসে কি করতে হয়? না, mgটাকে একটা উপাংশে ভেঙে নিতে হয়। যদি এই কোণটা আমার কাছে থিটা হয়, তাহলে বলো mgটা দুটো উপাংশে ভেঙে গেল। একটা এই বরাবর, এই কোণটা আমি থিটা ধরে নিয়েছি, তাহলে এই বরাবর হবে mg cos থিটা, এন্ড এই বরাবর হবে হচ্ছে mg sin থিটা। বোঝা গেছে এটা? বোঝা গেছে তো? তাহলে দেখো হ্যাঁ তুমি স্যার। n কে কে ব্যালেন্স করছে? n কে ব্যালেন্স করছে, n হচ্ছে ব্যালেন্স হচ্ছে mg cos থিটা দিয়ে। ঠিক আছে? তাহলে তোমার এখন একটা প্রশ্ন মনে হচ্ছে যে mg sin থিটাটাকে কে ব্যালেন্স করছে? যদি যদি বস্তুটাকে এখানে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে mg sin থিটার ব্যালেন্স স্বরূপ এই বরাবর একখানা কোনো ফোর্সকে রাখতে হবে, এই দিক বরাবর, যে mg sin থিটাকে ব্যালেন্স করবে। তো ওই দিক বরাবর একটা ফোর্স কাজ করে, যেটাকে যেটাকে আমরা বলি হচ্ছে ঘর্ষণ বল, স্মল f দিয়ে লিখি। এই ঘর্ষণ বল mg sin থিটাকে ব্যালেন্স করে। তবে গিয়ে এই ব্লকটা এর ওপর নততলের ওপর সুস্থভাবে দাঁড়িয়ে আছে, আদারওয়াইজ কিন্তু দাঁড়িয়ে থাকতে পারতো না। এতটা এইটুকুনি ক্লাসিক্যাল মেকানিক্স আমি জাস্ট তোমাদের একটা ঝলক হিসেবে দিলাম। এরপরে আমি নততল থেকে রিলেটেড একটা দুটো প্রবলেমস করাবো, দিয়ে আমি এই জিনিসটা আর কিছু করাবো না। বিকজ যদি আমি ভেতরে ঢুকি, তোমাদের পক্ষে চাপ বাড়বে। কারণ এই ধরনের অঙ্ক যদি তোমরা চাইতে WBJEE বা নিটের জন্য করতে, আমি অবশ্যই করাতাম। আমার খুব ভাল লাগে এই অঙ্কগুলো করতে, তো আমি অবশ্যই করাতাম। কিন্তু যেহেতু তোমরা করবে না, তো আমি বেকার শিখিয়ে কি করবো না? তোমাদের উপর চাপ বাড়বে, তাই না? আর যদি কেউ চাও যে আমি শিখবো এই ধরনের অঙ্ক কিছু করা, তো তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার। তো আমাকে বলো, আমি অবশ্যই তাদের শেখাবো। তো এরকম কেউ আছো যে WBJEE বা নিট এগুলো কেউ দিতে চাও? হ্যাঁ স্যার। একমাত্র একা তুমি নিট দেবে? না স্যার, WBJEE তো। WBJEE দেবে? হ্যাঁ স্যার। তা তোমাকে আমি এখন তাহলে তুমি, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ট্রাই করবো তোমাকে এই জিনিসগুলো একটু শিখিয়ে দেওয়ার। ঠিক আছে? হ্যাঁ স্যার। যেখানে যে এগুলো তোমার কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে, আর খুব খুব পরিমাণেই লাগবে। এই ধরনের অঙ্ক তো WBJEE থেকে আসেই। আমি যখন নিজে WBJEE দিয়েছিলাম, আমি দিয়েছিলাম হচ্ছে 2018-এ WBJEE দিয়েছিলাম। ও আমার র্যাঙ্ক এসেছিল 7551। তো এই র্যাঙ্কে তখনকার দিনে ভালো র্যাঙ্কই ছিল এটা মোটামুটি। আমি রানিং ইয়ার, এটা ছিল আমার এইচএস এর রানিং ইয়ার। তো ওই বছর আমি এইচএস পাস করে জাস্ট এমনি মজা করতে গিয়ে WBJEE দিয়ে দিয়েছিলাম। তো এরম এই র্যাঙ্কটা এসেছিল, তো এতে ভালোই মোটামুটি কলেজ পাচ্ছিলাম। বাট এই র্যাঙ্কটা কোনো ভ্যালিড র্যাঙ্ক নয়। এটা এটা অবভিয়াসলি আমার কাছে কোনো কোচিং বা কিছু ছিল না, আমি নিজে থেকেই দিয়েছিলাম। এমনি নর্মালি দিতে গেছিলাম, কারণ আমি জানতাম আমি ইঞ্জিনিয়ারিং পড়বো না কখনোই। আমার ফিজিক্স নিয়ে পড়ার ইচ্ছে ছিল। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। বোঝা গেছে এতটা? হ্যাঁ স্যার। ওকে। এই ধরনের অঙ্ক আমি অনেকই করাবো, যদি তুমি ইন্টারেস্টেড থাকো তো। বিকজ আমার খুব ভালো লাগে এই অঙ্কগুলো করতে। আচ্ছা, আমি তোমাদের এবার যারা জেনেফাসে আছো, তাদের দরকারি এবার কিছু জিনিস আলোচনা করে দিই। তাহলে আমরা বল শিখলাম। বল কি হয়? F is equal to dp dt। এই জেনফাসের একটু মন দিয়ে শোনো, তোমাদের এখান থেকে কোশ্চেন থাকবে। ওকে? F is equal to কি হয়? dp dt, মানে ওপরে হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম, আর তলায় হচ্ছে চেঞ্জ ইন টাইম। ওকে? একটু রেসপন্স করবে যারা জেনফাস আছো। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমি কি বললাম? বল হচ্ছে যে চেঞ্জ ইন মোমেন্টাম বাই চেঞ্জ ইন টাইম। মোমেন্টামকে আমি কি দিয়ে ডিফাইন করলাম? মোমেন্টামকে ডিফাইন করেছি p is equal to mv দিয়ে। তাহলে আমি f এর জায়গায় লিখতে পারি d বাই dt অফ mv। লেখা যায় এটা? হ্যাঁ স্যার। ওকে, তাহলে ডেরিভেটিভ আমরা সবাই জানি, ডেরিভেটিভ করা যাক। আমরা জানি ইউভি মেথডে যদি ডেরিভেটিভ করি, তাহলে ইউটাকে ফার্স্টে বাইরে রাখে, ডিভি ডিটি হয়, প্লাস ভিটা বাইরে থাকে, ডিইউ ডিটি হয়, মানে ডিএম ডিটি। এতটা বোঝা গেছে সবাইকার? কোনো অসুবিধা আছে কারো? বুঝতে পেরেছি স্যার। ওকে, দেখো, না স্যার। কে বুঝতে পারোনি? না স্যার, বুঝতে পেরেছি, ওকে, অসুবিধা নেই।
তাহলেও তাহলে তোমরা কি জানো, কোনো বস্তুর ভর কি হয়? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হয় মানে অপরিবর্তনশীল, যেটা পরিবর্তন হয় না। যার 50 কেজি থাকে তার 50 কেজি হামেশা থাকে, যার 70 কেজি থাকে তার 70 কেজি ভর থাকে, চেঞ্জ হয় না, রাইট? কিন্তু যখন কোনো সিস্টেম আমি নেব যার ভর চেঞ্জ এম, তাহলে যার ভর কনস্ট্যান্ট নয়, তার জন্য কিন্তু ফোর্স হয় এম ডিভি ডিটি প্লাস ভি ডিএম ডিটি। এই ল মেনে ফোর্সটা চলে। এই ল মেনে ফোর্স চলে, যার জন্য যখন লিখে নাও এটা, যখন এম ইজ নট কনস্ট্যান্ট। ঠিক আছে, যখন এম কনস্ট্যান্ট হয় না। এরকম একটা এক্সাম্পল জানা আছে তোমাদের? কোন সিস্টেমের জন্য ভর কনস্ট্যান্ট হয় না, ভর চেঞ্জ করতে থাকে? এটা হচ্ছে কাজ করে রকেট মোশনের জন্য। রকেট মোশন, তোমার একটা একটা যখন রকেট ওড়ে, এই রকেট মোশন আমরা একটু পরে নেক্সট দিন আলোচনা করবো না, হ্যাঁ? একটা যখন রকেট, ধরে এটা একটা রকেট, এ যখন উড়ছে, এর মধ্যে যদি টোটাল এম মাসের ফ্লুইড থাকে, তার মধ্যে থেকে ডেল্টা এম প্রত্যেক মোমেন্টে মোমেন্টে ধরো দহন হচ্ছে। এই ডেল্টা এম মাসটা তলায় ডেল্টা এম ইন্টু ভি বেগে, তলায় থ্রাস্ট মানে তলায় মোমেন্টাম ক্রিয়েট করে। তার দরুন আপওয়ার্ড মোমেন্টাম ক্রিয়েট হয় অ্যান্ড রকেট উপর দিকে এগোবে। সেটা আমরা পরের দিনের সঙ্গে আলোচনা করবো, এখন এসব বাদ থাক। তো মোট কথা, এমন একটা সিস্টেম যার জন্য মাস কনস্ট্যান্ট থাকছে না, সেটা হচ্ছে রকেট মোশন। এটা একটা এক্সাম্পল। বাট যখন মাস কনস্ট্যান্ট হয়, বাট যখন যখন মাস ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, তাহলে কনস্ট্যান্ট হয়ে গেলে দেখো এফ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, যেটা পেলে তুমি লেখো এম ডিভি ডিটি পেলে প্লাস ভি ডিএম ডিটি। তো যদি মাস কনস্ট্যান্ট হয়, তাহলে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয় বলো? কোনো কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ ডিএম ডিটিটা কত হয়ে যাবে তখন? এটা 1 উম, ভুল। 0 জিরো হবে। তাহলে ভি ইন্টু জিরো হয়ে যাবে। তাহলে তখন এফ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? এম ডিভি ডিটি। আচ্ছা, এবার বলো ডিভি ডিটি ইকুয়াল টু কি? আগের আগের ক্লাসেই পড়েছো। ডিভি ডিটি ইজ ইকুয়াল টু কি? ত্বরণ ত্বরণ। ত্বরণ তাহলে এম ইন্টু অ্যাক্সিলারেশন এ। তাহলে বোঝা গেল? হ্যাঁ, অবভিয়াসলি এফটা হচ্ছে একটা ভেক্টর, হ্যাঁ? আমি এতক্ষণ ধরে এগুলো দিয়ে আসছি, এগুলো কিন্তু ভেক্টর, ওকে? সবেতে মাথায় এফ এর মাথায় ভি এর মাথায় ভেক্টর বসিয়ে দাও, পি এর মাথায়ও ভেক্টর বসাবে। পি মানে মোমেন্টাম, যেটাকে লিখেছিলাম, সবে ওরা ভেক্টর, হ্যাঁ? একটু দিয়ে নিও, একটু ভুল হয়ে গেছে আমার দিতে। তাহলে তখন দেখো এফ ইজ ইকুয়াল টু মা যেটা পেলে, সেটা কখন হয়? যখন ভর অপরিবর্তিত থাকে। আর যদি পরিবর্তনশীল ভর হয়, তখন তার জন্য ইকুয়েশন কিরকম হয়ে যায়? এরকম, এইটা হয়ে যায়। যখন ভর পরিবর্তনশীল তখন এই ইকুয়েশন, যখন ভর অপরিবর্তনশীল তখন এই ইকুয়েশন। তাহলে বোঝা গেছে কি করে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ ইকুয়াল টু এম এ পাই। এফ ইকুয়াল টু এম এ হচ্ছে, আচ্ছা প্রিয়া আছে না? প্রিয়া বেরিয়ে গেছে। ও তখন আমাকে যে আচ্ছা। সংজ্ঞাটা বললে, যে সংজ্ঞাটা তখন আমাকে বলছিলে, যে ভরকে অপরিবর্তিত রেখে উম, কোনো বস্তুর উপর প্রযুক্ত বাহ্যিক বল তার ভরের এবং ত্বরণের গুণফলের সমান হয়, সেটা হচ্ছে এই এই জিনিস। বোঝা গেছে এটা? হ্যাঁ। ওকে। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না মানে বুঝতে পারছি মাথা হ্যাং করছে নাকি? তাহলে তাহলে আমরা এতক্ষণ যা যা শিখলাম সেটা হচ্ছে যে নিউটনের দ্বিতীয় সূত্রের একটা স্পেশাল কেস হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। নিউটনের দ্বিতীয় সূত্রের একটা স্পেশাল কেস হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। এটা কিন্তু অ্যাকচুয়ালি নিউটনের দ্বিতীয় সূত্র নয়। নিউটনের দ্বিতীয় সূত্র কি ছিল? এফ ইকুয়াল টু ডিপি ডিটি, রেট অফ চেঞ্জ, সরি চেঞ্জ ইন রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ক্লিয়ার এতটা? হ্যাঁ তাহলে স্যার তাহলে আমরা বল শিখলাম। বল হচ্ছে কি না একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি, ঠিক আছে? আর কি শিখলাম? এর একক, বলের একক জানবো এবার। বলের একক, এগুলো তোমরা নিজেরা বলবে, এগুলো অনেক ছোটবেলাকার জিনিস। আর অবভিয়াসলি তোমরা তোমাদের ওই সুমন স্যার বলো বা সনজিৎ স্যার, ওরা তোমাদের এগুলো পড়াচ্ছে আর কি। মানে এই বেসিক জিনিসগুলো, বলের একক বলো, বলের মাত্রা বলো, পড়াচ্ছে তো এগুলো?
হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তোমরা এবার নিজেরা বলো এগুলো যখন শিখেছো। তো বলের একক কি? এসআইতে এসআইতে নিউটন, নিউটন। ডাইন। আচ্ছা, সিজিএস এ সেটাই। ডাইন। এপিএস এ কত হবে? ফুট। হুম, ফুট? কে বললো এটা? বার করে দেখাও, বার করে দেখো। এফ ইজ ইকুয়াল টু হয় এম এ, মানে এম ইন্টু ভি বাই টি, তাই তো? ডিভিডিটি আর লিখছি না, এম ইন্টু ভি বাই টি। তাহলে এম এর মাস কত? আচ্ছা, এপিএস এ স্যার পাউন্ড। পাউন্ডাল হবে? পাউন্ড, হ্যাঁ। না না, শোনো, ওয়েট ওয়েট, এখন পাউন্ড। আচ্ছা, বেগের একক কি? ফুট পার মিটার, মানে অ্যাকচুয়ালি এটা ফুট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে পাউন্ড ফুট, পাউন্ড ফুট পার সেকেন্ড স্কোয়ার, পাউন্ড ফুট পার সেকেন্ড স্কোয়ার, এটা হয়ে গেল তোমার এফপিএস এর ইউনিট। এই টোটালটাই কিছু একটা বলে, সেটা আমার ঠিক মনে পড়ছে না, ওটা তোমরা যদি জেনে থাকো তো আমাকে বলো, আমি ওটি জেনে মনে করে নেবো একটু। এই টোটালটাই কিছু একটা বলে মনে হয়, তো সেটা বসিয়ে দিও এখানে, এবার বইটা দেখে নিও। আচ্ছা, এই গেল হচ্ছে পাউন্ডাল তোমার হতো? পাউন্ডাল, হতে পারে, আমি ঠিক মানে শিওর না, তাই আমি লিখলাম না, ওকে। আচ্ছা, নেক্সট গেল হচ্ছে ইউনিট গেলাম, এবার বলো ডাইমেনশন কত হবে বা মাত্রা। মাত্রা কি করে বার করতে হয় তোমরা জানো আশা করি। হ্যাঁ স্যার। তাহলে ভরের মাত্রা কত হয়? এম হয়। আর ত্বরণের মাত্রা কত হয় বলো? এল টি টু দি এল পাওয়ার টি টু দি পাওয়ার মাইনাস -2। মাইনাস টু। তাহলে এই হচ্ছে আমার এফ এর মাত্রা পেয়ে গেলাম। আর সবসময় মনে রাখবে মাত্রাকে কি দিয়ে? থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়, এটা নিয়ম মাত্রা লেখার। ক্লিয়ার এতটা? হ্যাঁ স্যার। কোনো সমস্যা আছে এতটার মধ্যে? না স্যার। ঠিক আছে। আচ্ছা, তুমি হ্যাঁ, একমাত্র মঞ্জুষা তুমি ডাব্লিউবিজেই এর জন্য আছো। তো তোমাকে ডাব্লিউবিজেই এর জন্য যে ধরনের অঙ্ক আছে, তার মধ্যে আমি এখন ক্লাসে করালে না, মানে যেহেতু তোমরা বেশিরভাগ জেনফাসের জন্য আছো, তো তোমাদের একটু বিরক্ত ফিল হবে। বিকজ তোমাকে আমি এই ধরনের অঙ্কগুলো, যে তোমাদের মাসগুলির অঙ্ক প্রচুর থাকে, অসিলেটরের অঙ্ক দেয় মাঝে সাঝে, মানে স্প্রিং লাগিয়ে দিয়েছে, বক্সটা কতক্ষণ দুলবে সব বার করো, কত দূর পর্যন্ত টানলে কি হবে, ওই অঙ্কগুলোকে শর্ট ট্রিকে করা বা কিভাবে করবে আমি বলে দেবো ওগুলো। তো তার জন্য তোমাকে আমি একটা নোটস দিয়ে দেবো, তুমি একটু ওগুলো পড়ে নিও। বিকজ তুমি একা, তোমাদের মতো যদি আরো দু তিনজন এই বিষয়ে পড়তো তো আমার সুবিধা হতো, তাহলে তখন ক্লাস নিতে পারতাম। আদারওয়াইজ আমি তোমাকে কিছু নোটস প্রোভাইড করে দেবো, তুমি ওগুলো একটু পড়ে নিও, ওকে? গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ স্যার। স্যার আমি ডাব্লিউবিজেই পরীক্ষাটা দেবো আর তার সঙ্গে জেনপাটাও দেবো। হুম, মানে জেনপা আমার তো মেইন ফোকাসটা হচ্ছে জেনপাসে আছে। আচ্ছা, ঠিক আছে, তো জেনপা তো ডাব্লিউবিজেইটা আসলে দিচ্ছি, ওটা যে হুম ফার্মাসিস্ট লাইনটা হুম আছে না, ওই জন্য দিচ্ছি। ও, ফার্মাসির জন্য তুমি মেন ইঞ্জিনিয়ারিং পড়বে না? না স্যার। ওকে ওকে, তাহলে তোমার ওটা লাগবে না, বাদ দাও। তাহলে আমি জাস্ট নর্মাল আর একটা কিছু মাস পুলির একটা just জিনিস জিজ্ঞেস করছি। ধরো আর একটা জিনিস যেটা তোমাদের একটা বইতেই থাকে, তো ওটাকে আমি একটু লাস্ট বলে দিই, দেখো বুঝতে পারছো কিনা, জিনিসটা শিখলে কিনা কিছুটা। আমরা এবার নিজেদের মতো করে, এতক্ষণ ধরে আমরা ইকুয়েশন অফ মোশন কি কি পড়েছি, তিনখানা না চারখানা ইকুয়েশন অফ মোশন ছিল না? কি কি ছিল সেগুলো? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার, এসব চারটি ছিল না? এবার আমরা নিজেদের মতো করে ইকুয়েশন অফ মোশন বানাবো কোনো সিস্টেমের জন্য। এটা হচ্ছে তোমার একটা মাস পুলিশ সিস্টেম, এটা হচ্ছে তোমার ব্লক এ যেটা ঝুলছে, এটা হচ্ছে ব্লক বি। ধরে নাও তোমার এস মাস হচ্ছে স্মল এম, এটার মাস হচ্ছে তোমার ধরে নাও ক্যাপিটাল এম। ঠিক আছে? তাহলে তোমাকে আমি বলে দিচ্ছি, ক্যাপিটাল এমটা ধরো স্মল এম এর থেকে বড়, তাহলে কি এই ব্লকটা নিচের দিকে পড়বে না এইভাবে, হুড় করে নিচের দিকে পড়বে, আর এটা উপর দিকে উঠবে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তুমি একটা এরকম দুটো ব্লককে দড়ি বেঁধে ঝুলিয়ে দিয়েছো একটা পুলির সাথে, এটা কি, এটা গোল মতো পুলি। তো যে যার ফলে বি ব্লকটা, যেহেতু বললাম মাসটা বড় বি ব্লকের, তাই জন্য নিচের দিকে পড়বে। ধরে নাও এই নিচের দিকে এ ত্বরণ নিয়ে পড়ছে, যদি বি ব্লকটা নিচের দিকে এ ত্বরণ নিয়ে পড়ে, তাহলে এ ব্লকটা উপর দিকে এ ত্বরণ নিয়ে উঠবে। এতটার মধ্যে কোনো ডাউট আছে? নেই তো? না স্যার। ওকে। আচ্ছা, এবার দড়ির ওপর এই যে ব্লক দুটোর ওজনের দরুন, এই ব্লকটার ওজন এদিকে কাজ করছে কত, স্মল এম ইন্টু জি। এই ব্লকটার ওজন এদিকে কাজ করছে কত, ক্যাপিটাল এম ইন্টু জি। এতটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ওজন যেদিকে কাজ করবে তার অপোজিটে একটা কি কাজ করে বলো, এদিক বরাবর? ঘর্ষণ বল। হ্যাঁ,
ঘর্ষণ বল না কি? না, লব্ধি বল, লব্ধি 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 বল। 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 এদিকেও বড় বড় লব্ধি বল কাজ করবে, কিন্তু যেহেতু এই লব্ধি বলটা কার ওপর কাজ করছে, এই দড়িটার ওপর, দেখতে পাচ্ছ? তাহলে হ্যাঁ স্যার। এই লব্ধি বল দড়ির ওপর যখন লব্ধি বল কাজ করবে, যে লব্ধি বলটার নাম আমি চেঞ্জ করে দিয়ে বলবো টেনশন বা টান। দড়ির ওপর যখন লব্ধি বল কাজ করবে তখন তাকে বলবো দড়ির টান, ঠিক আছে? এটাকে ইংলিশে বলা হচ্ছে টেনশন বা টি। টেনশন যদি বেড়ে যায় দড়িটা ছিঁড়ে পড়ে যাবে। মানে মানে কি ব্যাপারটা বুঝতে পেরেছো তো? এর ধরুন তো এর উপর একটা লব্ধি বল কাজ করবে। এই লব্ধি বলটা যেহেতু দড়ির বরাবর কাজ করছে, তাই দড়ির বা দড়ি ফিল করছে। এই লব্ধি বলটা কে ফিল করছে? এই দড়িটা, যে দড়িটা ঝুলছে। তাই জন্য দড়ির জন্য ওটার নামটা, লব্ধি বলটারই নামটা চেঞ্জ করে দিয়ে দিলাম হচ্ছে টেনশন। এতটা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার। টেনশন কিছুই না, যেটা হচ্ছে দড়ির উপর ফিল করা একটা লব্ধি বল। ঠিক আছে? এবার আমি কি করব না, আমার কাছে দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে ছোটটার জন্য, একটা হচ্ছে বড় মাসেরটার জন্য। দুটোর জন্য ইকুয়েশন অফ মোশন লিখবো। আমি এখন জানি এই ব্লকটা নিচের দিকে পড়ছে। তুমি ইমাজিন করো এই ব্লকটা নিচের দিকে পড়ছে। তাহলে নিচের দিকে পড়ছে মানে নিচের দিকে কাজ করা বল কে? এমজি। আর উপর দিকে কাজ করা বল কে? টি। হ্যাঁ তাহলে স্যার। অবভিয়াসলি হ্যাঁ। এমজিটা টি এর থেকে বেশি হচ্ছে, এমজিটা বেশি হচ্ছে, তাই জন্য নিচের দিকে পড়ছে। এতটা ক্লিয়ার? হ্যাঁ। তাহলে আমি বলতে পারি ফর এম মাস, ফর ক্যাপিটাল এম মাস বা ব্লক বি বা ব্লক বি এর জন্য এমজিটা নিচের দিকে পড়ছে, ঠিক আছে? আবার সেম ডিরেকশনে আর একটা জিনিস কাজ করছে, রাইট? তাহলে এমজিটা কার থেকে বড় হচ্ছে? টি এর থেকে। ঠিক আছে, এমজিটা টি এর থেকে বড় হচ্ছে, তাই জন্য আমি এমজি ক্যাপিটাল এমজি মাইনাস টি লিখলাম। ঠিক আছে? সেই বলটা কার সাথে সমান হচ্ছে? কত কত ত্বরণের সাথে। অ্যাক্সেলারেশন, ত্বরণ না, বল, এখানে বল নিয়ে এদিকে। আচ্ছা, ইকুয়েশন অফ মোশন লেখা আমি একটা কথা একটু সাইডে লিখে দিব, দাও। ইকুয়েশন অফ মোশন জিনিসটা হচ্ছে, ইকুয়েশন আমরা যেটা লেখার চেষ্টা করছি সেটাকে বলা হয় ইকুয়েশন অফ মোশন। কি বলা হয়? ইকুয়েশন অফ মোশন। এটা হয় হচ্ছে যে মোট বল ইজ ইকুয়াল টু ড্যাশ ড্যাশ, মানে মোট বল ইজ ইকুয়াল টু মোট বল। এটাও লিখতে পারো, মোট বল ইজ ইকুয়াল টু মোট বল। মানে একদিকের অ্যাক্টিং করা যে ফোর্সগুলো অ্যাক্ট করছে ইজ ইকুয়াল টু যে টোটাল সিস্টেমের জন্য। আচ্ছা, আমি একটু ভালো করে লিখি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে মোট বল ইজ ইকুয়াল টু, আমি লিখলাম যে বল, কি লিখবো? আচ্ছা, এটা আমি থাক মোট, মানে অ্যাকচুয়ালি ইকুয়েশন অফ মোশন হচ্ছে যে বল ইজ ইকুয়াল টু বল, মানে দুদিকের বল দুটোকে ব্যালেন্স করছে। মানে এক দুটো হচ্ছে যে ব্যালেন্সিং ফোর্স, আর এদিকটা হচ্ছে যে মানে যে বলগুলো ব্যালেন্স করছে সিস্টেমটাকে। আর এদিকে হচ্ছে তোমার মানে ত্বরণ আর ত্বরান ত্বরণের জন্য দায়ী যে বলটা, ঠিক আছে? মানে ফোর্স ফোর্স অন দা ডিরেকশন অফ অ্যাক্সিলারেশন, ঠিক আছে? অ্যাক্সিলারেশন, ফোর্স অন দ্য ডিরেকশন অফ অ্যাক্সিলারেশন। মোট বলটা হচ্ছে ব্যালেন্সিং ফোর্স, দেখো এখানে ব্যালেন্সিং ফোর্স লিখি এমজি মাইনাস টি। আর আর একটা বল ইকুয়াল টু কি বল লিখবো না, ত্বরণের, মানে যে বলটা ত্বরণের দিকে আছে। তাহলে এই যদি ত্বরণ নিচের দিকে কাজ করে, তাহলে এই বরাবর বল কত হবে? এম এ, সরি এম এ মানে নয়, ক্যাপিটাল এম এ, ক্যাপিটাল এম এ। এটা হয়ে গেল আমার বি ব্লকের জন্য ইকুয়েশন অফ মোশন। ইকুয়েশন অফ মোশন জিনিসটা যখন আমরা লিখবো তখন আমাকে মাথায় রাখতে হবে যে আমি যে ব্যালেন্সিং ফোর্সটাকে একদিকে রাখবো, মানে ইকুয়েশন অফ মোশন হচ্ছে যদি আমি বাম পক্ষে বল লিখি, ডান পক্ষে বলকেই আনতে হবে, স্বাভাবিক এটা। কারণ বল ইজ ইকুয়াল টু, তো আমি শুধু অ্যাক্সিলারেশন লিখতে পারি না। এদিকে যদি বলের টার্মস রাখি তো এদিকেও ফোর্সের টার্মসই রাখতে হবে, বলের টার্মস রাখতে হবে। তো আমার ব্যালেন্সিং ফোর্স যদি এমজি মাইনাস টি হয়, তো অবভিয়াসলি ইকুয়াল টু কত ত্বরণ নিয়ে সিস্টেমটা নিচের দিকে নামছে, এম এ। তাহলে এটা হচ্ছে আমার ব্যালেন্সিং ফোর্স, আর এটা হচ্ছে মোট ফোর্স। ঠিক আছে? তাহলে বলো এবার নিজেরা বলো যে ব্লক এর জন্য ইকুয়েশন অফ মোশন কত হবে? ব্লক এর জন্য ইকুয়েশন অফ মোশন কত হবে? একটু তাকাও। ব্লক এটা কোন দিকে যাচ্ছে আগে বলো, উপরে না নিচে?
উপরের উপর দিকে দিকে ওপরে, তাহলে কার প্রভাব বেশি, কোন ফোর্সটার প্রভাব বেশি? এটা এর প্রভাবটা এর, তাহলে বেশি আমি কি লিখবো, টি মাইনাস স্মল এম ইন্টু মাইনাস জি, স্মল, স্মল এম ইন্টু হ্যাঁ জি ইজ ইকুয়াল টু কত হবে, স্মল এম ইন্টু এ। স্মল এম। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ এই স্যার। দুটোকে তুমি যোগ বিয়োগ করে কি এ এর ভ্যালুটা বার করতে পারবে, অ্যাক্সিলারেশনটা বার করতে পারবে? আচ্ছা, টেনশন একটা ফোর্স, তাই এর মাথায় ভেক্টর থাকবে, অ্যাক্সিলারেশনের মাথায় ভেক্টর থাকবে, জি এর মাথায় ভেক্টর থাকবে, এদিকে টেনশনের মাথায় ভেক্টর থাকবে। ঠিক আছে, এই দুটোকে দেখো ব্যালেন্স করি, মানে যোগ বিয়োগ করি। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 2। আমি এবার কি করলাম, ইকুয়েশন নাম্বার 1 প্লাস ইকুয়েশন নাম্বার 2 করলাম, করে দেখা যাক কত পাওয়া যায়। তাহলে mg মাইনাস টি ইজ ইকুয়াল টু এম এ, ক্যাপিটাল এগুলো। আর একটা কথা হচ্ছে টি মাইনাস, এটা স্মল এম জি, স্মল এম জি ইজ ইকুয়াল টু স্মল এম এ। এই দুটোকে আমি কি করব, এই দুটোকে আমি কি করা যায়, যোগ, আচ্ছা যোগ করছি। তো যদি যোগ করি, দেখো এর সামনে প্লাস আছে, এর সামনে মাইনাস আছে, তাহলে এইটি এইটি ক্যান্সেল আউট হলো। ওকে, তাহলে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু জি এদিকে পড়ে রাখলো, আর এদিকে কত পড়ে থাকবে, ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ। বোঝা গেছে এতটা? এ দুটোকে আমি কি করছি, যোগ করেছি দুটো ইকুয়েশনকে। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখান থেকে বলো এ কত পেলে, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি। তাহলে একটা মাস পুলি সিস্টেমের জন্য যদি তোমাকে দুটো পুলির ভর দিয়ে দেয়, তুমি তাদের ত্বরণ এইভাবে ক্যালকুলেট করতে পারবে। বোঝা গেছে? এরকম একটা মাস পুলি সিস্টেম। এবার ধরো একটা লাইভ এক্সাম্পল নিচ্ছি আমি, তোমাকে একটা আমি মাস পুলি সিস্টেম দিয়ে দিলাম, করে নিয়েছো এটা সবাই আমার সাথে একসাথে? হ্যাঁ স্যার। এখানে আমি তোমাকে বলে দিলাম এটা হচ্ছে 10 কেজি, এদিকেরটা বলে দিলাম হচ্ছে 5 কেজি, দিয়ে বললাম এ ক্যালকুলেট করো কত হবে। কি করবে, এ ইজ ইকুয়াল টু কত হবে, 10 মাইনাস 5 বাই 10 প্লাস 5 ইন্টু জি এর জায়গায় 10, বার করে নাও এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাচ্চাদের মতো, তোমাকে জাস্ট মনে রাখতে হবে ফর্মুলাটা। এবার এই ফর্মুলাটা আমারও মনে থাকে না, আমি এগুলো কিনা বার করে নিয়ে যাবে ইকুয়েশন অফ মোশন লাগিয়ে। পারবে না পারবে না? এটা 10। তাহলে এই ধরনের অঙ্ক তো ডাব্লিউবিজেই ছাড়া আসেও না। আর বড়জন নিটে একটা দুটো দিতে পারে, তোমার জিনফাসে দেবে না। বাট এমন নয় যে দেবে না আমি বলে দিলাম মানে তুমি করবেও না বা শিখবেও না। সবই যতটা জ্ঞান অর্জন করবে সবটাই জানবে, তোমার জীবনে কোনো দিন কোনো কাজে লাগবে। ঠিক আছে, তাই জন্য কখনো কিছু জানতে বা ইয়েতে পিছপা হবে না, অবশ্যই সবকিছু জেনে রাখা ভালো। আচ্ছা, বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম লাগানো শিখেছি, যে কোন দিকে কোন ফোর্স কাজ করছে, ফ্রি বডি ডায়াগ্রাম। এই একটা নততলের জন্য কত হবে, বা একটা পুলির জন্য কত হবে। ঠিক আছে, এই ধরনের প্রচুর শক্ত, এগুলো তো খুব সহজ সহজ জিনিস করাচ্ছি, এই ধরনের প্রচুর শক্ত শক্ত অঙ্ক হয়, যেগুলো আমি এখন করাচ্ছি না, ছাড়ো বাদ দাও। পরে যদি কখনো সময় হয়তো হবে তখন। আর লাস্ট দুটো জিনিস, দুটো জায়গা বলে দিই আমি জিনিসটা, তোমাদের ছেড়ে দিচ্ছি এদিকে। সেটা হচ্ছে বল। আমরা তো আজকে পুরোটা বলের ওপর কাজ করলাম, কথা বললাম। এরপর আমরা জানবো হচ্ছে মোমেন্টাম। মোমেন্টামের ব্যাপারে একটু কথা বলা যাক। আচ্ছা, মোমেন্টাম কি, আমরা দেখলাম পি ইজ ইকুয়াল টু, পিটা একটা ভেক্টর, এম ইন্টু ভি। কারণ পি কেন ভেক্টর, বিকজ ভি ভেক্টর বলে। আচ্ছা, তাহলে এর একক কত হবে, নিজে নিজের বলো তো সবাই। একক এসআইতে হবে কেজি কি মিটার মিটার পার পার সেকেন্ড। সেকেন্ড। ওকে, সিজিএসে গ্রাম গ্রাম ইন্টু গ্রাম সেন্টিমিটার পার পার সেকেন্ড। 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 এফপিএসে পাউন্ড, পাউন্ড পাউন্ড। ফুট পার সেকেন্ড। ঠিক আছে, আর ডাইমেনশন কত হবে, ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, তাই তো হচ্ছে, ভি এর জন্য এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয় না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে মোমেন্টাম গেল। মোমেন্টামের ডেফিনেশন কি বলেছিলাম না, মোমেন্টামের সেরকম কোনো ডেফিনেশন পার্টিকুলারলি হয় না। অ্যাকচুয়ালি মোমেন্টামকে ডিফাইন করা হচ্ছে ভর আর বেগের গুণফল হিসেবে, কিন্তু এটা খুব কাজের জিনিস।
মানে খুবই কাজের জিনিস। একটা কোশ্চেন আমি মুখে বলছি, একটু মুখে মুখে অ্যান্সার দাও। তোমাকে আমি দুটো লরি দিলাম, এটা একটা লরি, এই লরিতে বোঝাই করা ধরো বালি আছে, এই লরিতে বোঝাই করা বালি আছে। আর এই একটা লরি যেটা পুরো ফাঁকা, এই একটা লরি, দুটো লরি দেখতে পাচ্ছ, এটা লরি এ, এটা লরি বি। ধরো বি লরিটার ওজন হচ্ছে, আমি ধরছি 1000 কেজি, আর এটা হচ্ছে ধরো 5000 কেজি। দুটো লরি দেখতে পাচ্ছ, দুজনেই যাচ্ছে হচ্ছে ধরো 40 কিলোমিটার পার আওয়ারে, এও যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ারে। ওকে, দুটো লরি, একটা যার বালি বোঝাই, যার ওজন বেশি, একটা বালি ফাঁকা, কোনো মানে এর ওজন কম, দুজনেই 40 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। দুজনেই ধরো একটা পজিশনে এসে ব্রেক কষলো, এই পজিশনে এসে ব্রেক কষলো, দুজনে পাশাপাশি আছে, হ্যাঁ। তাহলে কে আগে থামবে? বি লরিটা আগে থামবে না এ লরিটা আগে থামবে? প্রশ্নটা হচ্ছে কে আগে থামবে, বলো। দুজনকার বেগ সেম কিন্তু ভর আলাদা, একজনকার 1000 কেজি, একজনকার 5000 কেজি, দুজনেই একই অবস্থানে এসে ব্রেক করছে, কে আগে থামবে? স্যার এ লরিটা। ভারী লরিটা তুমি বলছো আগে থামবে, কে বললে? দেবারতী। আর বাকি কেউ অ্যান্সার? কোন লরিটা আগে থামবে? এটাই মনে হচ্ছে তো। তোমরা দুজনেই বোকা, দুজনেই বলছো ভারী লরিটা আগে থামবে। তুমি নিজের বাস্তবে কালকে সাইকেল চালাতে পারো? মঞ্জুসা বা দেবরতী কেউ? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার পারি। পারি। ঠিক আছে, সাইকেল নিয়ে বেরোবে, পিছনে বাড়িতে দাদা বা ভাই বা বোন কেউ থাকলে বসাবে তাকে, নিয়ে একটা মাটির দাগ কাটবে, জোর ওকে সাইকেল নিয়ে গিয়ে ওই দাগটাতে কাছে গিয়ে ঠিক ব্রেকটা কষবে, দেখবে কত দূরে গিয়ে সাইকেলটা থামে। ঠিক আছে, যেখানে সাইকেলটা থামবে সেখানে একটা দাগ পাবে। তারপর নিজে একা বোনকে নামিয়ে দিয়ে, ভাইকে নামিয়ে দিয়ে, নিজে একা সাইকেলটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওই পজিশনে সাইকেলটা, যে পজিশনে দাগ কেটে সাইকেলটা ব্রেক কষা শুরু করেছিলে, ওই পজিশনে আবার গিয়ে ব্রেক কষবে। তারপর গিয়ে দেখবে কতটা দূরে গিয়ে থামে। কালকে এটা করে দেখো, দিয়ে অ্যান্সারটা দিও আমাকে। আমি বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। মানে বললাম একবার পেছনে কাউকে বসিয়ে নিয়ে গিয়ে ব্রেক কষে দেখো একটা পজিশন থেকে, আবার সেম পজিশন থেকেই ফাঁকা একা গিয়ে সাইকেলটা নিয়ে গিয়ে ব্রেক কষে দেখো, কোন পজিশনে তুমি আগে গিয়ে থামো সেটা দেখো। স্বাভাবিক। আমি অ্যান্সারটা বলে দিই, ফাঁকা লরিটা আগে থামবে। কেন ফাঁকা লরিটা আগে থাকবে? তুমি কি জানো? এফ ইজ ইকুয়াল টু পি বাই টি। এক কথায় আমি লিখছি, এফ ইকুয়াল টু, এইমাত্র আমি কি বললাম, উপরে পি থাকে তলায় টি থাকে, রাইট? এফটা কি? তুমি যে বলে ব্রেক করছো, এটা হচ্ছে যে এই বলটা দিয়ে তুমি ব্রেক করছো। পিটা, যার পি বেশি, ধরো বি লরিটার ক্ষেত্রে তুমি দেখছিলে পিটা কম, যার পি কম, তুমি এখান থেকে বলতে পারো যার পি কম, মানে এটা ধরো কম, ওপরটা কম, ঠিক আছে, তার জন্য তাহলে কম বল প্রয়োগ করতে হবে, স্বাভাবিক। যদি আমি যদি আমি যার পি কম, তাতে যদি আমি বেশি পরিমাণে এফ প্রয়োগ করি, তো স্বাভাবিক সেখানে কি হয়ে যাবে? পি এর হ্যাঁ, ভ্যালু, টাইমটা। দেখো টাইম তখন কি টাইমটা হয়ে যাবে? কম পি লাগবে। বাই এফ। এফ এর ভ্যালু ধরো অনেক বেশি, জোর জোর ব্রেক করছিলাম, আর পিটা কম, তাহলে টাইমটা কি, তলাটা হর যদি বড় হয়ে যায় তাহলে ভগ্নাংশ কি হয়ে যায়? ছোট হয়ে যায় না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে টিটা তখন কম হবে। আর যদি উল্টোভাবে ভাবো, যার ক্ষেত্রে ধরো পিও বেশি আর এফও মোটামুটি একটা কিছু, মানে যার ক্ষেত্রে এটা যদি 1000 হয়, এর ক্ষেত্রে 5000, মানে অনেকটা বড় হয়ে যাচ্ছে, তার ক্ষেত্রে আমি সেম জোরে ব্রেক করছি। এমন তো নয় আমি এমন এত জোরে ব্রেক করবো ব্রেকটা ভেঙে ঢুকে যাবে, মানে জোরে যতটা সম্ভব জোরে ব্রেক করছি, এক্ষেত্রে যতটা সম্ভব করেছিলাম, এক্ষেত্রে যতটা সম্ভব। বাট এক্ষেত্রে দেখো উপরের ভ্যালুটা বড়, মানে কি ভগ্নাংশটা কিন্তু টিটা অপেক্ষাকৃত বেশি, এর থেকে বেশি হবে, মানে বেশি সময় গিয়ে দূরে গিয়ে দাঁড়াবে। বোঝা গেছে? বোঝা গেছে? হুম হুম। নাকি বুঝলে না, একটু ডিটেলসে বলবো? স্যার আপনার কোশ্চেনটা আরেকবার বলুন তো। কোশ্চেনটা ছিল যে একটা ভারী লরি ছিল, মানে একটা বালি বোঝাই করা লরি, একটা ফাঁকা লরি, ওকে। হ্যাঁ। একটা বালি বোঝাই করা লরি যার ভর ছিল হচ্ছে, আমি বলে দিয়েছিলাম 5000 কেজি, আর একটা এটাকে বলছিলাম এ লরি। আর বি লরিটা বলেছি যার ভর ছিল 1000 কেজি, যেটা ফাঁকা লরি, বালি বোঝাই ছিল না। তো হুম। দুজনেই এ লরি, ধরো এখানে বিটা এই এই দাগ থেকে এই পজিশনে এসে ব্রেক কষলো, তাহলে এরা এ লরিটা যার ওজন হচ্ছে 5000 কেজি,
আর বি লরিটা যার ওজন হচ্ছে 1000 কেজি, দুজনেই সমান বলে ব্রেক কষেছে, সমান সেম জোরে ব্রেক কষেছে, ঠিক আছে? কে আগে হুম। থামবে? কে আগে থামবে দুটোর মধ্যে? এ আগে থামবে নাকি বি আগে থামবে? তো অবভিয়াসলি অ্যান্সারটা যেটা হলো যে কম ভারী লরিটা আগে থামবে আর এই পজিশনে এসে থেমে যাবে, আর ভারী লরিটা ধরো এই পজিশনে এসে থামবে, এই পজিশনে এসে, ঠিক আছে? সেটা কেন, যেটা আমি ওই ব্যাখ্যাটা দিলাম ভগ্নাংশ দিয়ে, ওটা তোমরা একটু নিজেরা ভেবে ভাবলেই বলতে পারতে। বলছি যে ওই হুম। কম ভারী লরিটার ক্ষেত্রে তো ফোর্সটা তো কম লাগবে। ফোর্স আমি বললাম কিনা দুটোতেই সমান বল প্রয়োগ করেছি, ভারী লরিটাতেও যতটা বল প্রয়োগ জোরে ব্রেক কষা হয়েছে, ইয়েটাতেও দুজনেই ধরো 10 নিউটন বল দিয়ে ব্রেক কষা হয়েছে, দুটোতেই দুটোতেই 10 নিউটন বল দিয়ে ব্রেক করেছি, তাহলে স্বাভাবিক। ওপরে দেখো তুমি টি ইজ ইকুয়াল টু কি, একজনকার জন্য 1000/10, একজনকার টি ইজ ইকুয়াল টু কত, 5000/10, এটা কত আসছে 100, এটা কত আসছে 500, বলো কার ক্ষেত্রে টাইম বেশি? কি মানে এটা মানে বিয়ে ভারী লরিটা দেরিতে গিয়ে থামবে, এটা ভারী এটা লরিটা হ্যাঁ। থামতে দেরি সময় বেশি লাগবে, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা। আচ্ছা তাহলে মোমেন্টাম হলো, আচ্ছা বল না, বল জিনিসটা দু ধরনের হয়, এক হচ্ছে বলের ঘাত, বলের ঘাত, আর 2 নম্বর হচ্ছে ঘাত বল। আমি মুখে বলে দিলাম, এই দুটোর কিছুই না। বলের ঘাত হচ্ছে যে যখন, বলের ঘাত জিনিসটা কি, যখন কোনো বল অনেক সময়, একটু লিখে নাও, ধরে কোনো বস্তুর ওপর ক্রিয়া করে তাকে বলের ঘাত বলে। দাঁড়ি, আর ঘাত বল কি? আচ্ছা যখন কোনো স্বল্প, স্বল্প মানের বল, হ্যাঁ যখন কোনো স্বল্প মানের বল, স্বল্প মানের বল অনেক সময় ধরে কোনো বস্তুর উপর ক্রিয়া করে তখন তাকে বলের ঘাত বলে। আর যখন কোনো বৃহৎ মানের বল খুব খুব অল্প সময়ের জন্য কোনো বস্তুর ওপর ক্রিয়া করে তখন তাকে ঘাত বল বলে, ঠিক আছে? লেখা হয়ে গেলে একটু বলো। বলের ঘাত হচ্ছে যখন কোনো স্বল্প মানের বল অনেক সময় ধরে কোনো বস্তুর উপর ক্রিয়া করে তখন তাকে বলের ঘাত বলে। আর ঘাত বল হচ্ছে যখন কোনো বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে ক্রিয়া করে, মানে এক্ষেত্রে টিটা হচ্ছে অনেক বেশি, এখানে টিটা হচ্ছে খুব কম, এখানে ফোর্সের ভ্যালু কিন্তু অনেক বেশি, এখানে ফোর্সের ভ্যালু হচ্ছে অনেক কম, ঠিক আছে? আচ্ছা হয়েছে এটা লেখা, একটু শুনে নাও লাস্ট, তারপর ছুটি। আচ্ছা বলের ঘাত হচ্ছে যে যখন কোনো স্বল্প মানের বল অনেক সময় ধরে কোনো বস্তুর উপর ক্রিয়া করছে তাকে বলের ঘাত বলে। মানে এখানে স্বল্প মানের বল মানে কি, বোঝাতে চাইলাম যে এফ এর ভ্যালুটা, এফটা হচ্ছে খুব কম আর টিটা হচ্ছে অনেক বেশি, অনেক সময় ধরে ক্রিয়া করছে। আর এখানে খুব বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে ক্রিয়া করছে, মানে টিটা কম, টাইম খুব কম টাইমের জন্য অনেকটা হেভি একটা ফোর্স, অনেক বেশি একটা ফোর্স কাজ করছে। এক্সাম্পল, এটার এক্সাম্পল কি, একটা ধরো তুমি এটা ধরো একটা আলমারি, এটা একটা আলমারি, তুমি অনেকক্ষণ ধরে দু হাতে করে ফোর্স লাগিয়ে এটাকে ঠেলার চেষ্টা করছো, ঠিক আছে? তাহলে অনেক সময় ধরে তোমার বলটা কাজ করছে আলমারিটার উপর, এদিক বরাবর, এটা হচ্ছে তুমি তখন আলমারিটার উপর বলের ঘাত প্রয়োগ করছো। আর এবার ধরো তুমি একটা হাতুড়ি নিয়ে একটা পেরেক করছো, এটা হচ্ছে হাতুড়ি, এটা হচ্ছে তোমার পেরেক,
হাতুড়িটাকে যখন পেরেকের ওপর মারলে এক ঘা পেরেকের মাথায়, তখন কি না সেটা একটা খুব বৃহৎ মানের বল অ্যাপ্লাই করলে হাতুড়িটার উপরে, যেটা কাজ করছে খুব অল্প সময় ধরে। ঠিক আছে, এখানে টিটা কিন্তু খুব কম, বিকজ হাতুড়ির মাথায় বল, ওই যে হাতুড়ির মাথায়, এই সরি পেরেকের মাথায় হাতুড়িটা কতক্ষণ ধরে স্টে করছে, কয়েক মিলি সেকেন্ড, কিন্তু তাতে কতটা পরিমাণ পেরেক নিচের দিকে ঢুকছে বলতো, মানে বলটা কি এখানে অনেক বেশি, বলের অ্যামাউন্টটা এখানে অনেক বেশি, বাট টাইমটা খুব কম, খুব অল্প সময় ধরে কাজ করছে বলটা। ঠিক আছে, এই ছিল আচ্ছা। হচ্ছে বলের ব্যাপারে সবকিছু। আমরা এতক্ষণ পর্যন্ত বলের ব্যাপারে অনেক কিছু জানলাম। এরপরের দিন আমরা কার্য ফার্য সব শিখবো। আপাতত বল নিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে জানিও। ঠিক আছে, তোমাদের এমনি কোনো প্রশ্ন আছে এই বিষয়ে সংক্রান্ত? তাহলে আমি রেকর্ডিং অফ করছি।